কখনো কি এমন হয়েছে মানে ধরুন শীতের সকালে উঠে দেখলেন যে চারিদিক একদম ঘন কুয়াশায় ঢাকা, এমন যে গাড়ির হেডলাইটও যেন কাজ করছে না? হুম। বা হয়তো পাহাড়ে বেড়াতে গিয়ে খেয়াল করলেন নিচের ভালিটার থেকে উপরের দিকে ঢালে যেন একটু বেশি আরাম লাগছে, ঠান্ডাটা কম। ঠিক তাই। এই যে অদ্ভুত সব ব্যাপার, এর পিছনেই তো রয়েছে আবহাওয়ার একটা বিশেষ ঘটনা, তাই না? এই বৈপরীত্য উষ্ণতা বা টেম্পারেচার ইনভার্সন। একদম ঠিক ধরেছেন। সাধারণ নিয়মটা তো আমরা জানি যে ওপরে উঠলে তাপমাত্রা কমে, প্রতি কিলোমিটারে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে। হ্যাঁ। কিন্তু এই বৈপরীত্য উষ্ণতায় পুরো ব্যাপারটা উল্টে যায়। মানে ওপরে উঠলে তাপমাত্রা কমার বদলে উল্টে বেড়ে যায়। আসলেই অদ্ভুত। আমরা যে গবেষণাটা নিয়ে আজ কথা বলছি, সেখানে তো এর কারণ, প্রকারভেদ, প্রভাব এই সব নিয়েই বিস্তারিত বলা আছে, তাই তো? হ্যাঁ, এই ঘটনাটা কেন হয়, এর বিভিন্ন ধরন কি, আর এর ফলে ঠিক কি ঘটে, মানে আমাদের জীবনে, পরিবেশের এর কি প্রভাব, সেগুলোই আমরা একটু খতিয়ে দেখব। আর প্রভাবটা যে বেশ নাটকীয় হতে পারে, লস অ্যাঞ্জেলেসের উদাহরণটা তো দারুণ। নভেম্বরে নাকি অবস্থা বেশ তীব্র থাকে। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেসে যেমন ধরুন নভেম্বরে এই বৈপরীত্যের তীব্রতা থাকে গড়ে 12.5 ডিগ্রি সেলসিয়াস। মানে নিচের বাতাস আর ওপরের বাতাসের তাপমাত্রার এতটা ফারাক। 12.5 ডিগ্রি? অনেক তো। অনেক। অথচ দেখুন মে মাসে এই পার্থক্যটাই কমে গিয়ে দাঁড়ায় মাত্র 3 ডিগ্রির একটু বেশি, 3.1 ডিগ্রি সেলসিয়াস। এই পরিবর্তনটাই বুঝিয়ে দেয় মানে পরিস্থিতি কতটা আলাদা হতে পারে এক এক সময়। আশ্চর্যজনক। আচ্ছা, এই যে ব্যাপারটা ঘটছে, এর কারণগুলো কি? বিশেষ করে মাটি বা ভূমির কাছাকাছি এটা কেন হয়? বেশ কয়েকটা কারণ আছে এর পেছনে। একটা বড় কারণ হলো শীতকালের লম্বা রাত। মানে রাত যত লম্বা হবে ভূপৃষ্ঠ তত বেশি সময় ধরে তাপ ছেড়ে ঠান্ডা হতে পারবে। হুম। আর আকাশ যদি পরিষ্কার থাকে, মানে মেঘ না থাকে, তাহলে তো কথাই নেই, তাপটা খুব তাড়াতাড়ি মহাশূন্যে মিলিয়ে যায়। আচ্ছা, মেঘ থাকলে তাপটা আটকে থাকে কিছুটা? হ্যাঁ, মেঘ অনেকটা চাদরের মতো কাজ করে। মেঘ না থাকলে পৃথিবী তাড়াতাড়ি ঠান্ডা হয়। এছাড়া ধরুন বাতাস যদি খুব শুষ্ক হয়, মানে জলীয় বাষ্প কম থাকে, তাহলেও তাপটা ধরে রাখতে পারে না। ও আচ্ছা। আর আবহাওয়া যদি খুব শান্ত থাকে, মানে বাতাস চলাচল না করে, তাহলেও নিচের ঠান্ডা হাওয়া নিচে আর উপরের অপেক্ষাকৃত গরম হাওয়া উপরেই থেকে যায়, মিশতে পারে না। আর বরফ? বরফ ঢাকা থাকলেও নাকি এমনটা হয়? হ্যাঁ, বরফ ঢাকা জমিও একটা বড় কারণ। বরফ তো তাপের কুপরিবাহী। আবার সূর্য থেকে আসা আলো আর তাপ অনেকটাই প্রতিফলিত করে দেয়। তাই বরফের ঠিক উপরের বাতাসটা ঠান্ডা থাকে। কিন্তু তার থেকে একটু উপরে উঠলে তাপমাত্রা বেড়ে যায়, বলেন কি? কতটা বাড়তে পারে? হ্যাঁ, এমনটাই হয়। যেমন ধরুন অ্যান্টার্কটিকার মাউদহাইম অঞ্চল। ওখানে বরফের স্তর থেকে মাত্র 10 মিটার উপরেই তাপমাত্রা পারিপার্শ্বিক এলাকার চেয়ে প্রায় 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। 10 থেকে 20 ডিগ্রি? ভাবা যায়? হ্যাঁ, আরেকটা ব্যাপার ঘটে পার্বত্য উপত্যকায়। রাতের বেলা পাহাড়ের উপরের ঢালে ঠান্ডা ভারী বাতাস, সেটা ঢাল বেয়ে নিচে নেমে আসে। ক্যাটাবেটিক বায়ু বলে এটাকে। ও, ক্যাটাবেটিক বায়ু। হ্যাঁ, এই ঠান্ডা বাতাসটা উপত্যকার নিচে এসে জমা হয়, আর উপরে তখন তুলনামূলক গরম বাতাস। ব্যাস, তৈরি হয়ে গেল বৈপরীত্য উষ্ণতা। বোঝা গেল। তাহলে এই যে ঠান্ডা বাতাস নেমে আসা বা ধরুন তাপ বিকিরণ, এগুলো তো গেল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ার কারণ। এর কি আরও অন্য ধরন আছে? মানে উঁচুতেও কি এটা হতে পারে? অবশ্যই পারে। উচ্চতার ভিত্তিতে যদি ভাগ করি তাহলে মূলত দুটো ভাগ। একটা তো এই ভূপৃষ্ঠ সংলগ্ন বৈপরীত্য, যেটা নিয়ে কথা বললাম। হুম। এর মধ্যে ওই বিকিরণজনিত রেডিয়েশন ইনভার্সন, বায়ু নিষ্কাশন বা ক্যাটাবেটিক বায়ুজনিত এয়ার ড্রেনেজ ইনভার্সন, এগুলো পড়ে। আরেকটা আছে অ্যাডভ্যাকশন বৈপরীত্য। অ্যাডভ্যাকশন? সেটা কি রকম? ধরুন সমুদ্র থেকে গরম জলীয় বাষ্প ভরা বাতাস আসছে, সেটা যখন শীতকালে ঠান্ডা নীলের ওপর দিয়ে বয়ে যায়, তখন মাটির কাছাকাছি থাকা বাতাসের স্তরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওপরের স্তরটা তখনও গরম থাকে। ঠিক, ওপরের বাতাসটা তখনও উষ্ণ। এই অবস্থাই হলো অ্যাডভ্যাকশন বৈপরীত্য। আর এই কারণেই কিন্তু অনেক সময় ঘন কুয়াশা তৈরি হয়, বিশেষ করে উপকূল অঞ্চলে। ও আচ্ছা, কুয়াশার একটা বড় কারণ তাহলে এটা। হ্যাঁ, আর দ্বিতীয় ভাগটা হলো বায়ুর বেশ উঁচুতে, মানে উচ্চ স্তরের বৈপরীত্য। সেটা আবার কেন হয়? সেটারও নানা কারণ। যেমন ধরুন উচ্চচাপযুক্ত এলাকায় অনেক সময় বাতাস ওপর থেকে নিচে নামে।
এই নামার সময় চাপ বাড়ার কারণে বাতাস গরম হয়ে যায়, সাবসিডেন্স ইনভার্সন। আবার ধরুন, যখন একটা গরম বাতাসের রাশি আর একটা ঠান্ডা বাতাসের রাশি মুখোমুখি হয়, মানে সীমান্ত বা ফ্রন্ট তৈরি হয়, সেখানেও এই বৈপরীত্য দেখা যায়, ফ্রন্টাল ইনভার্সন। ও, ওই যে নাতিশীতোষ্ণ বূর্ণপাতের সময় হয়। হ্যাঁ, অনেকটা তাই। এছাড়া ওজোন স্তর যে সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেয়, সেটার কারণেও স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের দিকে তাপমাত্রা বাড়ে। আবার ধরুন, 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশে যে বাণিজ্য বায়ু বয়, সেখানেও এক ধরনের বৈপরীত্য, ট্রেড উইন্ড ইনভার্সন। বাবা, অনেক রকম তো। আচ্ছা, এর প্রভাবগুলো তাহলে কি কি? মানে শুধু কুয়াশা ছাড়া আর কি হয় আমাদের জীবনে, পরিবেশে? এর কি কি প্রভাব পড়ে? প্রভাব তো বেশ গভীর। জলবায়ুর দিক থেকে দেখলে কুয়াশা আর তুহিন হলো এর সবচেয়ে পরিচিত ফল। কুয়াশা তো দৃশ্যমানতা কমায়, মানে দেখতে অসুবিধা হয়। প্লেন জাহাজ চলাচলে খুব সমস্যা হয়। আর তুহিন? সেটা তো চাষের জন্য খুব খারাপ। খুবই খারাপ, বিশেষ করে ফল বা সবজির জন্য। যেমন ক্যালিফোর্নিয়ার ফলের বাগানগুলোয় তুহিনের জন্য প্রায় অনেক ক্ষতি হয়। আর এই বৈপরীত্য উষ্ণতা হলে বাতাসটা খুব স্থিতিশীল হয়ে যায়, মানে নিচের বাতাস সহজে ওপরে উঠতে যায় না। তার মানে মেঘ তৈরি হতে বা বৃষ্টি হতে অসুবিধা হয়। হ্যাঁ, মেঘের উল্লম্ব বৃদ্ধি আটকে যায়, তাই বৃষ্টিপাতও কমে যায়। তবে হ্যাঁ, ওই যে বললাম সীমান্তজনিত বৈপরীত্য, মানে ফ্রন্টাল ইনভার্সন, সেখানে কিন্তু আবার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সাথে বৃষ্টি হতে পারে। আচ্ছা, আর পরিবেশের উপর প্রভাব, ওই যে ধোঁয়াশা বা স্মগ। হ্যাঁ, পরিবেশের দিক থেকে ওটা একটা সাংঘাতিক সমস্যা। ধোঁয়াশা বা স্মগ, মানে স্মোক আর ফগ মিলে যেটা হয়, এই বৈপরীত্য উষ্ণতার জন্য কি হয়, নিচের স্তরের বাতাস তো উপরে যেতে পারে না। ফলে সব দূষণ নিচে আটকে যায়। ঠিক তাই। কলকারখানা, গাড়ির ধোঁয়া, ধুলোবালি, দূষিত গ্যাস সব ওই নিচের স্তরে জমা হতে থাকে। কুয়াশার কণার সাথে মিশে তৈরি করে বিষাক্ত ধোঁয়াশা। দৃশ্যমানতা তো কমেই, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কতটা মারাত্মক? ভেবে দেখুন, 1952 সালে লন্ডনে যে গ্রেট স্মগ হয়েছিল, তাতে প্রায় 4000 মানুষের মৃত্যু হয়েছিল। বলেন কি, 4000 মানুষ শুধু ধোঁয়াশার কারণে? হ্যাঁ, শুধু ওই কয়েকদিনের ধোঁয়াশার প্রভাবে। মানে পরিবেশ দূষণ যে কি ভয়ঙ্কর হতে পারে, এটা তার একটা জলজ্জান্ত প্রমাণ। ভয়ঙ্কর। আচ্ছা, অর্থনৈতিক দিক থেকেও তো এর প্রভাব আছে নিশ্চয়ই, ভালো মন্দ দুটোই। অবশ্যই আছে। যেমন ধরুন, তুহিন ফসলের ক্ষতি করে, এটা গেল খারাপ দিক। কিন্তু মজার ব্যাপার দেখুন, আরবের ইয়েমেনে পাহাড়ের ঢালে যে কফি চাষ হয়, সেখানে এই কুয়াশাটাই কিন্তু দিনের বেলা কফি গাছগুলোকে খুব বেশি কড়া রোদ থেকে বাঁচায়। তাই নাকি? তার মানে ওখানে কুয়াশাটা উপকারী? হ্যাঁ, এক অর্থে উপকারী। আবার দেখুন, ব্রাজিলে যে বিখ্যাত কফি বাগানগুলো আছে, ফাজেন্ডা, সেগুলো কিন্তু পাহাড়ের একদম নিচে, মানে উপত্যকার তলায় তৈরি হয় না। তাহলে কোথায় হয়? একটু ওপরে, পাহাড়ের ঢালে। কারণ নিচের উপত্যকায় রাতের বেলা খুব ঠান্ডা জমে যায়, তুহিন পড়ার ভয় থাকে। ওই ওপরের উষ্ণতর অঞ্চলটাকে বলে তাপীয় বলয় বা থার্মাল বেল্ট। ও, থার্মাল বেল্ট। ইন্টারেস্টিং। মানুষজনও কি থাকার জন্য এরকম জায়গা পছন্দ করে? হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে বসতি গড়ার সময়ও কিন্তু মানুষ উপত্যকার একেবারে নিচের কনকনে ঠান্ডায় এড়িয়ে ওই তাপীয় বলয়েই বাড়িঘর বানাতে পছন্দ করে। সুইজারল্যান্ডে এমনটা খুব দেখা যায়। তাহলে যদি পুরো ব্যাপারটা এক জায়গায় করি, বৈপরীত্য উষ্ণতা হল আবহাওয়ার একটা স্বাভাবিক কিন্তু বেশ অদ্ভুত অবস্থা, মানে যেখানে উচ্চতা বাড়লে ঠান্ডার বদলে গরম লাগে। হ্যাঁ, আর এর ফলে কুয়াশা, তুহিন, ধোঁয়াশা এই সব তৈরি হয়, যা আমাদের আবহাওয়া, পরিবেশ, চাষবাস, যাতায়াত ব্যবস্থা, এমনকি আমরা কোথায় থাকব, এই সব কিছুর উপরেই বেশ গভীর প্রভাব ফেলে। এখন তো অবশ্য প্রযুক্তি দিয়ে এর কিছু খারাপ প্রভাব কমানোর চেষ্টা করা হচ্ছে, তাই না? যেমন ধরুন বিমানবন্দরের কুয়াশা। হ্যাঁ, বিমানবন্দরে যেমন আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, বা অনেক সময় শুষ্ক বরফ, মানে কঠিন কার্বন ডাই অক্সাইডের গুঁড়ো ছিটিয়ে কৃত্রিমভাবে জলকণাগুলোকে বড় করে বৃষ্টি বা তুষারের মতো নিচে নামিয়ে কুয়াশা কাটানোর চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত এটাই ভাবার বিষয়, তাই না? যে এই বৈপরীত্য উষ্ণতা একদিকে যেমন সমস্যা তৈরি করে, আবার মানুষ কিন্তু এই প্রাকৃতিক চ্যালেঞ্জটাকে ঠিকই বুঝে নিয়েছে। এর সাথে মানিয়ে নিয়ে নিজেদের সুবিধার জন্য ব্যবহারও করছে। ওই যে পাহাড়ি অঞ্চলে তাপীয় বলয়ে চাষাবাদ বা বাস করা, এটা তো প্রকৃতির একটা চ্যালেঞ্জকে সুযোগে বদলে ফেলার দারুণ উদাহরণ। একদম। প্রকৃতিকে বুঝে তার সাথে মানিয়ে চলার এটাই তো মানুষের বৈশিষ্ট্য।